আজকে আমাদের টপিক হলো উপবৃত্ত। আমরা গত লেকচারের মাধ্যমে পরাবৃত্ত শেষ করেছি, আজকে আমরা উপবৃত্ত টপিকটা শুরু করতে চলেছি। সো সবার আগে আমাদের এটা জানতে হবে যে উপবৃত্ত দেখতে কেমন। এটা মনে করে একটা বৃত্ত। এখন এই বৃত্তকে যদি আমরা এইভাবে চাপ প্রয়োগ করি, এইভাবে, তো এই বৃত্তটার শেপ অনেকটা এরকম হয়ে যাবে না? এটাই একটা উপবৃত্ত, এটা বৃত্ত। এবং এই বৃত্তকে যদি আবার এই পাশ থেকে চাপ দিই এইভাবে, তাহলে এই শেপ এরকম হয়ে যাবে না? এটাও একটা উপবৃত্ত। এই দুই টাইপের উপবৃত্ত পাওয়া যায়। তো আমাদের সিলেবাসে এই দুই টাইপের উপবৃত্ত নেই, আলোচনা আছে। তো চলো এক এক করে শুরু করি। আজকে আমরা মেইনলি যে উপবৃত্ত নিয়ে আলোচনাটা করব, সেই উপবৃত্তটা দেখতে হলো এইরকম। মানে আমরা এইভাবে চাপ দিছি বৃত্তের উপর। এখন আজকে যেহেতু ফার্স্ট লেকচারটায় আজকে আমরা প্রথমে উপবৃত্তের যে সেন্টার, এটাকে 0,0 ধরে নিই। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, তো উপবৃত্তর কেসটাও পরাবৃত্তের মতোই, জাস্ট একটু এক্ষেত্রে মানগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, নতুন নতুন কিছু জানবো। তাছাড়া বাকি সব পরাবৃত্তের লাগান্তি, এমনকি মানে ওই গ্রাফ শিফটিং এর বিষয়টাও পরাবৃত্তের লাগান্তি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই উপবৃত্ত এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা ধরি a,0, এবং এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা ধরি 0,b। অর্থাৎ এই দৈর্ঘ্য হলো a মিটার, মিটার বাই a একক, আর এই পরিমাণ দৈর্ঘ্য হলো b একক। এটুকুনে ক্লিয়ার? ঠিক আছে, তো এটা a একক, এটা b একক। তো তোমরা এখানে আই থিঙ্ক চিত্র থেকে বুঝতে পারতেছো এই ক্ষেত্রে a গ্রেটার দেন b, অর্থাৎ এর মান বড়, বির মান ছোট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে। মানে এটা প্রথম অবস্থায় যখন ছিল, প্রথম অবস্থায় এটা প্রত্যেকটাই আর আর ছিল, এটাও ছিল আর, এটাও ছিল আর। যখন আমরা চাপ দিয়েছি তখন এই পাশটা বেড়ে গেছে, এই পাশটা এরকম হয়ে গেছে, আর এই পাশটা নিচের দিকে নেমে আসছে, এরকম হয়ে গেছে। অর্থাৎ এটা কমে গেছে আর এটা বেড়ে গেছে। তো বোঝা যাচ্ছে এখানে এ বড় হবে, বি ছোট হবে। সেটা তোমরা চিত্র দেখেও বুঝতে পারছিস, আই গেস। ঠিক আছে, সো পরাবৃত্তর ক্ষেত্রে আমরা উপকেন্দ্র দেখেছি, উপবৃত্তর ক্ষেত্রেও উপকেন্দ্র আছে। উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রটা হলো এই স্থানে, এই জায়গাতে, এই জায়গাতে একটা আছে, এই জায়গাতে একটা আছে। সো পরাবৃত্তের উপকেন্দ্র একটা ছিল, কিন্তু উপবৃত্তের উপকেন্দ্র দুইটা। এটা একটা খুবই জানার বিষয়। ঠিক আছে, এখন এই পয়েন্টের স্থানাঙ্ক কি সেটা জানা লাগবে। এই পয়েন্টের স্থানাঙ্কটা হলো AE,0, এবং এই পয়েন্টের স্থানাঙ্ক হলো -AE,0। অর্থাৎ ইটা কি, তোমাদের কি মনে আছে ইটা কি? ই হলো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। তো আমরা পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কি পেয়েছিলাম? উৎকেন্দ্রিকতার মান পেয়েছিলাম 1, এটা ছিল পরাবৃত্তের ক্ষেত্রে। তো তোমরা জানো, এটা ভেবো না যে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1ই হবে, এমনটা আসলে না। উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তে উৎকেন্দ্রিকতার মান কোনো নির্দিষ্ট না, উৎকেন্দ্রিকতার মান একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করে। সে রেঞ্জটা হলো 0 থেকে বড়, 1 থেকে ছোট। মানে 0 এবং 1 এর মধ্যে উৎকেন্দ্রিকতা যে কোনো কিছু হতে পারে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে উৎকেন্দ্রিকতার মান 0 এবং 1 এর মধ্যে, অর্থাৎ 1 এর থেকে ছোট। এই জন্যই দেখো এখানে এ ঘর, আর এর সাথে তুমি ই গুণ করছো, সেটা কিন্তু এর আগে। কেন? কারণ সেটা 1 এর থেকে ছোট। মানে তুমি এখানে 1 এর থেকে ছোট কি হাফ, মনে করো হাফ। এখন এর সাথে হাফ যদি গুণ করো তাহলে a/2 হয় না? অর্থাৎ সেটা এর আগে। এখন যদি ইর মান যদি 2 হলো নি, তাহলে এর সাথে ই গুণ করলে সেটা হয়ে গেল 2a, অর্থাৎ এর পরে মানে এই পাশে চলে এলো। কেসটা এরকম অনেকটা। এখানে ছোট, তাই জন্য গুণ করলেও পয়েন্টটা না এই পাশে আছে। ঠিক আছে, এই পরিমাণ দূরত্বটাও হলো AE, এই পরিমাণ দূরত্বটাও হলো AE।
আচ্ছা, এখানে ইর মানের ব্যয় করার একটা সূত্র আছে, কিন্তু সেই সূত্রটা মেনলি দুই টাইপের উপবৃত্ত হয়। একটু আগে তোমরা দেখলে একটা আছে এরকম চ্যাপ্টা করলে, আরেকটা আছে এরকম চ্যাপ্টা করলে। তো দু ক্ষেত্রে এই সূত্র দু রকম হয়। তো এর ক্ষেত্রে যে সূত্রটি, সেই সূত্রটি হলো ই সমান 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার রুট ওভার। এটা হলো এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্র, বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার রুট ওভার। এখন তোমাদের এটা মনে রাখার একটা টেকনিক বলে দিই, যে দেখো বি বাই এ স্কোয়ার, এখানে বি বাই এ হলো এটা। তোমরা দেখো, তোমরা যদি ভুল করে এখানে, তোমরা তো জানো যে এখানে এ হলো গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি না, ভুল করে তোমরা যদি উপরে বড় মানটা দাও, নিচে ছোট মানটা দাও, তাহলে কি হবে? এটা একটা একের থেকে বড় মান চলে আসবে না? যেঙ্গা মনে করো এর মান হলো 5, বির মান 4, তো এখানে 5 অবশ্যই গ্রেটার দেন 4, তাই না? তো তুমি যদি এখন উপরেই 5 দাও, নিচে 4 দাও, তাহলে এটা 1-এর থেকে বড় না? 1-এর থেকে যদি সেটা বিয়োগ করো, তাহলে এটা মাইনাস কোনো একটা ভ্যালু আসবে না? মাইনাস কি আসবে? -1/4 আসবে, -1/4 আসবে। তুমি যদি তার রুট করো, তাহলে তো এটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, সেটা তো তাহলে সমস্যা হয়ে যাবে। অর্থাৎ উপরে ছোট নিচে বড়, এটা একটা টেকনিক, তোমরা চাইলে মনে রাখতে পারো, নাহলে তোমরা যদি ডাইরেক্ট সূত্র মুখস্থ করো তাহলে সেটা তোমাদের বিষয়, কিন্তু তোমরা এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তো আমরা এক্ষেত্রে পেয়ে গেলাম যে এই ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা দুটো উপকেন্দ্র পাওয়া যায়, এটা হলো একটা শীর্ষ, এটা আরেকটা শীর্ষ। আচ্ছা, এই ক্ষেত্রে নিয়ামক রেখার দৈর্ঘ্যটা আমাদের জানা লাগবে। নিয়ামক রেখা কোথায়? নিয়ামক রেখা এই ক্ষেত্রে দুটো পাওয়া যায়, একটা এই উপকেন্দ্রের জন্য এখানে, আরেকটা এই উপকেন্দ্রের জন্য এখানে, দুইটা। এখন এই পয়েন্টের স্থানাঙ্ক কি? এই পয়েন্টের স্থানাঙ্ক হলো a ডিভাইডেড ই, 0, আর এই পয়েন্টের স্থানাঙ্ক -a ডিভাইডেড ই, 0। মানে দেখো, এখানে তুমি এ ই গুণ করছো, এর সাথে ই গুণ করছো, এক্ষেত্রে এর সাথে ই ভাগ করছো। আবার এখানে দেখো, এর সাথে ই গুণ করছো, এর সাথে ই ভাগ করছো। আবার তোমাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম, ওখানে কিন্তু ই ছিল না, ওখানে জাস্ট এ ছিল। কেন ছিল? কারণ ইর মান ওখানে 1 ছিল। ইর মান 1 হওয়ার কারণে ই গুণ করা বা ভাগ করা কোনো ম্যাটারই করে না। কিন্তু এই ক্ষেত্রে ম্যাটার করে, কারণ এখানে ইর মান ফিক্স না, ইর মান 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। ইর মান কিন্তু 1 হবে না। আমি কিন্তু ওখানে 1 হলে কিন্তু ওটা পরাবৃত্ত হয়ে যাবে। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখা লাগবে। তো এটা একটা নিয়ামক রেখা, এটা আরেকটা নিয়ামক রেখা। তো তোমাদের মনে থাকার কথা যে পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব ছিল, এক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব আছে। এক্ষেত্রে যেহেতু উপকেন্দ্র দুইটা, তার মানে উপকেন্দ্রিক লম্বও দুইটা হবে। উপকেন্দ্রিক লম্ব মানে কি? উপকেন্দ্রে অঙ্কিত লম্ব হলো উপকেন্দ্রিক লম্ব। এখানে উপকেন্দ্র দুইটা, তার মানে উপকেন্দ্রিক লম্বও দুইটা। তাহলে চলো উপকেন্দ্রিক লম্ব দুটো এঁকে ফেলি। এটা একটা উপকেন্দ্রিক লম্ব, এটা আরেকটা উপকেন্দ্রিক লম্ব। এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা তোমরা কি বলবা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আর 4a 2a হবে না। আগের বার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a আছিল, এখানে 2a, এখানে 2a, কিন্তু এবার সেটা হবে না। এবার এতখানি দূরত্ব হলো বি স্কোয়ার ডিভাইডেড এ। এটা করলে এই উপকেন্দ্রের ক্ষেত্রে যখন তোমরা এইভাবে উপকেন্দ্র আঁকাবে, মানে এই উপকেন্দ্র যখন আঁকাবে এরকম, তখন কিন্তু এই সূত্র চেঞ্জ হয়ে যাবে। এতখানি ছিল বি স্কোয়ার বাই এ, এতখানি হলো বি স্কোয়ার ডিভাইডেড এ। একইভাবে এটাও বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি বলো? আমি এলাম এই ঘর এই পাশে, বি স্কোয়ার ডিভাইডেড এ ঘর উপরের দিকে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে এ ই কমা বি স্কোয়ার ডিভাইডেড এ। আবার এবার এই ঘরে এলাম এই পাশে, বি স্কোয়ার বাই এই ঘর গেলাম নিচের দিকে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে এ ই কমা মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ। দেখো কত ইজি। এই পাশেও এই ঘরে এলাম
নেগেটিভ দিকে বি স্কোয়ার বাই এ ঘর নিচের দিকে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে, মাইনাস এ ই মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ। আবার একইভাবে এই ঘরে এলাম এই পাশে, বি স্কোয়ার বাই হয়ে গেলাম উপরের দিকে, অর্থাৎ এই পয়েন্টের স্থানাঙ্ক হবে মাইনাস এ ই কমা বি স্কোয়ার ডিভাইডেড এ। এতখানি ক্লিয়ার? তোমাদের এখন এটা ঝামেলা হতে পারে, কিন্তু দেখো তোমরা যদি আস্তে আস্তে এক এক করে থিওরি বুঝে বুঝে আঁকাও, তাহলে তোমরা নিজেরাই এটা আঁকাতে পারবে। তোমরা বাসাতে একবার এটা ট্রাই করো না, তোমরা চাইলে এটা আঁকাতে পারবে।